আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিয়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সারা দেশে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সরবরাহ ঠিক রাখতে 18 এপ্রিল ডিজেলের দাম 15 টাকা বাড়িয়ে 115 টাকা করে সরকার। এরপর থেকে গণপরিবহনে ভাড়ার সমন্বয়ে জোর দাবি জানিয়ে আসছিল বাস মালিকরা। কয়েক দফা বৈঠকের পর বৃহস্পতিবার ভাড়া সমন্বয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সরকার। আপনারা জানেন, সচিবালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সকল গণপরিবহনে কিলোমিটারে 11 পয়সা বাড়বে ভাড়া। ভবিষ্যতে তেলের দাম কমলে বা বাড়লে হবে সমন্বয়। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি। সব তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে, আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। সর্বনিম্ন ভাড়া 10 টাকা থাকবে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা। আবার যদি আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার। না, এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সড়কপথে ভাড়া বাড়লেও নৌ ও রেল পথে বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। রেলের ভাড়ার বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। জ্বালানি তেল সহ দেশের চলমান সংকট সমাধানে সরকারি দল ও বিরোধী দলের 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতার প্রস্তাবের প্রেক্ষিতে জাতীয় সংসদে এই কথা জানান তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে সভাপতি করে সরকার দলের 5 সদস্য ও বিরোধী দলের 5 সদস্যকে কমিটিতে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রস্তাবে সাড়া মেলায় সংসদ নেতাকে ধন্যবাদ জানান বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন এয়ার বাদল। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলমান। এতে হরমুজ প্রণালী বন্ধ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এর প্রভাব মুক্ত হতে পারেনি বাংলাদেশও, বাড়ছে ভোগান্তি। অবশেষে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এমন সংকট মোকাবেলায় বুধবার জাতীয় সংসদে সরকারের পাশে থাকার প্রস্তাব করে বিরোধী দল। এদের দিকে কি আমরা একটু সুদৃষ্টি দিতে পারবো? বিরোধী দলের প্রস্তাব মেনে নেয় সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে 10 সদস্যের কমিটি গঠনের বিষয়টি ঘোষণা করেন, যাতে সরকার দলীয় 5 জনের নাম জানান প্রধানমন্ত্রী। বলেন, বিরোধী দলকে সাথে নিয়ে তাদের পরামর্শে দেশের সমস্যা সমাধান করবে সরকার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো। বিরোধী দল সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ সংসদ এক ঐতিহাসিক মর্যাদায় পৌঁছালো। তাদের পক্ষ থেকেও কমিটির 5 জনের নাম দিবে বলে জানান বিরোধী দলীয় নেতা। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব। জ্বালানি সংকট সহ দেশে চলমান ইস্যু সমাধানে সন্তুষ্টি প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত বীর বিক্রম হাফিজউদ্দিন আহমদ। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি
সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয় দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। আর বাদল, RTV, ঢাকা। কৃষিখাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গ্রামের কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে সমস্যার কথা স্বীকার করে বিগত সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন প্রতিমন্ত্রী। এদিকে জ্বালানির সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। বর্তমানে বিদ্যুৎ সংকটে পুরো দেশ। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় দেশের অনেক এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 20তম দিনে 300 বিধিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ বিষয়ে বিবৃতি দেন। বলেন, পুঞ্জীভূত এই বিদ্যুৎ সমস্যার দায় বর্তমান সরকারের নয়, বরং এটি বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার ফল। এটি বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সকলকে নিতে হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বুধবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় 16,000 মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন সম্ভব হয়েছে 14,126.35 মেগাওয়াট। ফলে দেশ জুড়ে 2,086 মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হয়েছে সরকার। আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি 14,126.35 মেগাওয়াট, অর্থাৎ আমাদেরকে 2,086 মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হতে হয়েছে। কৃষকদের সেচ কাজের সুবিধার্থে নিরবিচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনা বাস্তবায়নে রাজধানীতে প্রাথমিকভাবে পরীক্ষামূলক 110 মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। এদিকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু গ্যাস ও জ্বালানি স্বল্পতার কারণেই উৎপাদন ব্যাহত হচ্ছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জ্বালানির এই সংকটের কারণে তারা যদি 1200 MMCFD গ্যাসও আমাদেরকে দিতে পারত, তাহলেও আমরা 7,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জ্বালানি তেল ও LPG গ্যাসের পর এবার দাম বাড়ার পথে বিদ্যুতের। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তারা বলছেন, ব্যয় বাড়লেও সেই হারে আয় বাড়ানোর কোনো সুযোগ নেই। এদিকে এপ্রিলে তেলের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও হঠাৎ বাড়ানোর ফলে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। হুসাইন মাহমুদ শাওন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। লেখাপড়ার খরচ চালাতে অবসর সময়ে করেন রাইড শেয়ারিং। যাত্রীর অপেক্ষায় কাঠফাটা রোদেই কারওয়ান বাজার মোড়ে দাঁড়িয়ে শাওন, কিন্তু তেলের দাম বাড়ায় তিনি মেলাতে পারছেন না লাভ ক্ষতির হিসাব নিকাশ। একজন যাত্রী আসলে সেখানে দেখা যাচ্ছে যে রাইডার 4-5 জন গিয়ে ঘিরে ধরতেছে, যার কারণে কি ভাড়াটা আগের তুলনামূলক কমে আসতেছে। যে খরচটা বাড়তেছে বা আমাদের যে অকটেনের দামটা বাড়ানো হয়েছে, এই খরচটা এখনো তুলনামূলকভাবে উঠানো যাচ্ছে না। শাওনের মতো প্রায় প্রতিটি চালকের কাঁধেই এখন বাড়তি ব্যয়ের চাপ। এমন পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর বিকল্প দেখছেন না তারা। যেভাবে মালিক চালাইতেছে তালি তুলি দিয়ে চলতেছি, ভাড়া আসলে না বাড়ালে তো হবে না। খেটে খাওয়া মানুষের উপরে বেশি প্রভাব পড়বে, কারণ তারা তো হচ্ছে দিন আনে দিন খায়। তেলের অস্থিরতার মধ্যেই আবারও বাড়ল LP গ্যাসের দাম। 2 দফায় 600 টাকা বেড়ে 12 কেজির সিলিন্ডার পৌঁছেছে 1940 টাকায়। এক মাসে 2 বার দাম বাড়ার কারণে ক্রেতার উপর তো ব্যাপক প্রভাব পড়বেই। এখন ক্রেতারা বিকল্প রাস্তা খুঁজবে, কেউ ইলেকট্রিক চুলা রান্না করবে, কেউ আবার একটা ব্রাকেটের নতুন লাকড়ি চুলার মতো ওটা রান্না করবে। বর্তমানে 600 টাকা বাড়াতে কিন্তু 2000 টাকায়। আগে গ্যাস আমরা 1200-1300 টাকা দিয়ে কেনা পড়তো আমাদের, এখন এত দাম বাড়াতে আমাদেরও চলতে অসুবিধা হচ্ছে। তেল গ্যাসের পর বিদ্যুতের দামও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 80 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। মাত্র 1 মাসের ব্যবধানে LP গ্যাসের দাম প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। বেড়েছে জ্বালানি তেলের দাম, বাড়ার পথে বিদ্যুতের মূল্য। কিন্তু এতে নাগরিকদের উপর কতটা প্রভাব পড়বে, কি বলছেন ভোক্তা সাধারণ? আগেও 10 টাকা চা বেচছি, 1200 টাকা গ্যাস কিনে, এখন 2000 টাকা গ্যাস ওই একই দামে বেচতে হয়, তা আমাদের লস না? তেলের দাম বাড়ার সাথে সাথে আপনার প্রত্যেকটা মালামালের দাম
অটোমেটিকলি বেড়ে যাবে। সে আরে কিন্তু মানুষের ইনকামও বাড়তেছে না। তবে গণশুনানির মাধ্যমে জ্বালানির মূল্য নির্ধারণ না হওয়ায় জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন ক্যাব সভাপতি। যেটুকুই বাড়াবে এটা গণশুনানি হওয়া দরকার ছিল, যেটা এখন অনুপস্থিত। অর্থাৎ মানুষ পাবলিক জানুক যে কেন বাড়ানো হচ্ছে, এটি যেমন একটা জিনিস। আরেকটা হলো মনিটরিংটা জোরদার করা উচিত। তেল কিন্তু আপনার মুদির দোকানে পাওয়া যাচ্ছে, তাহলে এই মুদির দোকানে তেলটা কিভাবে গেল? মানুষ এখন কিন্তু তাদের অনেকটাই ধৈর্য হারাচ্ছে। তাই এটা কিন্তু সরকারের জন্য একটি বিপজ্জনক, এবং আমি যেটা বলবো যে ভোক্তাদের স্বার্থে যেটাই করুক এটা আলোচনার মাধ্যমে করা উচিত। চলমান পরিস্থিতিতে জনবান্ধব সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্ট সবার। সর্দার রাজীব, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপি 36 প্রার্থী ও জামায়াত জোটের 12 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। অন্যদিকে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন তিনি। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় বাছাই কার্যক্রম। কাগজপত্র যাচাই করে বিএনপি মনোনীত 36 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। সেই সঙ্গে স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল করতে চাইলে আগামী রোববারের মধ্যে মাননীয় কমিশন বরাবরই আপিলটা করতে হবে। সংসদে গিয়ে আইন প্রণয়নের পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। সর্বোচ্চ ভালোবাসার সাথে দায়িত্বের সাথে কাজ করতে হবে। নারীর নিরাপত্তাটাও প্রশ্নবিদ্ধ। তাদের কণ্ঠস্বর হিসেবে আমি সংসদে কথা বলবো। পুরো সমগ্র বাংলাদেশে একজন ডাক্তার হিসেবে হেলথ কেয়ার সিস্টেম যেন ডেভেলপ হয় সেই ব্যাপারে আমি কাজ করব। যে বাংলাদেশ যে ঝিমিয়ে পড়েছে, নুয়ে পড়েছে, সেই নুয়ে পড়া বাংলাদেশটাকে আবার যেন মাথা তুলে দাঁড়াতে পারে। তারা পার্লামেন্টে ঠিক তাদের ভূমিকা রাখবেন, যে ভূমিকা এখন বর্তমানে বাংলাদেশের জন্য প্রয়োজন। বুধবার জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত রাখে ইসি। কাগজপত্র যাচাই বাছাই করে তার মনোনয়ন বাতিল ঘোষণা করে কমিশন। চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান মনিরা শারমিন। আমার চাকরি 2 বছর হয়েছে মোটে, তো আমার যে চাকরি 2 বছর, আমি 3 বছরের কুলিং পিরিয়ড যদি আবার চাওয়া হয়, সেই জায়গায় আসলে একটা বড় অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি। এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। তার আইনজীবীর প্রত্যাশা আপিলের পর বৈধতা ফিরে পাবেন তারা। একজন কৃষি ব্যাংকের অফিসার কিভাবে এতগুলো এমপিকে প্রভাবিত করতে পারেন? রিটার্নিং কর্মকর্তার এটা হচ্ছে আইন না বুঝার ফল। 2 দিন মনোনয়ন যাচাই বাছাই করে 50 জনের মধ্যে 49 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিলের জন্য আগামী 26 এপ্রিল দিন ধার্য করেছে ইসি। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ছাত্র শিবিরের উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। সন্ধ্যার পর ঘটেছে এই ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় শাহবাগ থানায় মামলা করতে আসে ছাত্রদল। পরে খবর পেয়ে শাহবাগ থানায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক ও AB জুবায়েরের উপর হামলা করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, দুপক্ষের যে সংঘর্ষের ঘটনার কথা আমরা শুনেছি, এই ঘটনার পরে পুরো বিশ্ববিদ্যালয়ের এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? হ্যাঁ, তা নেই। এই শাহবাগ থানার সামনেই কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারপরে আমরা এখন এসে যেমনটি দেখতে পেয়েছি, পুরো ক্যাম্পাস এলাকায় কিন্তু
কোনো শান্ত পরিবেশ বিরাজ করছে। এখানে এসে আমরা দেখেছি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তারা এখানে ছিলেন, কিন্তু এতক্ষণে কিন্তু তারাও এখান থেকে চলে গিয়েছেন। আমরা জেনেছি যে 2 জন আহত হয়েছেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ডাকসুর ভিপি তিনি গিয়েছেন, তিনি কিন্তু কথাও বলেছেন। আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করেই কিন্তু এখানে যে ঘটনা সেটি ঘটেছে। এখানে এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ থানায় মামলা করতে এসেছিলেন ছাত্রদল। পরে সেখানে কিন্তু ডাকসুর নেতাকর্মীরা এখানে আসার পরেই এখানে যে হাতাহাতি হয়, তারপরেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা এখন পর্যন্ত এখানে এসে দেখতে পেয়েছি যে পুরো ক্যাম্পাস এলাকা সহ এই শাহবাগ থানা এলাকা এখন শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। এখানে আসলে কোনো নেতাকর্মী আমাদের চোখে পড়েনি। আমরা জানতে পেরেছি যে ছাত্রদলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কথা বলা হয়েছে এবং ডাকসুর পক্ষ থেকেও কিন্তু কথা বলেছেন ডাকসুর ভিপি। তিনি কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ডাকসুর প্রতিনিধি দল কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের শারীরিক অবস্থা কী সেটা দেখতে গেছেন। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা শাহবাগ থানার সামনে থেকে সর্বশেষ এই তথ্যটি দেখতে পেয়েছি। তানি, এই ছিল শাহবাগ থানা থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এতে মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। চলমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বর্তমান সরকার শ্রমিকের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে, এমনটা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তিনি কথা বলেন। মে দিবসে নয়াপল্টনে বিশাল শ্রমিক সমাবেশ করবে বিএনপি জানিয়ে তিনি বলেন, এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অবশেষে আরটিভিতে সংবাদ প্রচারের পর ওমরা করতে গিয়ে আটকে পড়াদের সরকারের সহায়তায় দেশে ফেরার নিশ্চয়তা মিলেছে। এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আরটিভিকে বলেছিলেন, আটকে পড়াদের ফেরাতে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। তাদের নির্দেশনায় সৌদিতে অবস্থানরত কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর হজ কামরুল ইসলাম ভুক্তভোগীদের দেশে পাঠাতে সার্বিক দায়িত্ব পালন করছেন। এতে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগীরা। সহযোগিতা করেছেন আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল। মাস্ক হজ গ্রুপ ও টিকিট এজেন্সির গাফিলতির কারণে রিটার্ন টিকিট না পেয়ে 18 এপ্রিল ভিসার মেয়াদ শেষ হয় আটকে পড়াদের। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।